আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকের ভিডিওটা করছি আমাদের মেয়েদেরকে নিয়ে। অনেকেই আফসোস করছেন যে আহারে মেয়েরা থাইল্যান্ডের বিপক্ষে 2-0 এগিয়ে থেকেও 3-2 গোলে পরাজিত হলো। আসলে কেমন হলো বিষয়টা? আমাদের ভাগ্যটা সবসময় কেমন যেন আসলে সহায় থাকে না। আমি কিন্তু এখানে একেবারেই ইতিবাচকভাবে দেখছি মেয়েদের খেলাকে। কারণ আপনি যদি একটু খেয়াল করেন, থাইল্যান্ডের মতো একটা দেশের বিপক্ষে যারা সবসময়ই এশিয়ান কাপ খেলে এবং এশিয়ার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটা দল, তাদের যে স্ট্রাকচার, তাদের যে একাডেমি, সব কিছুতে তারা এগিয়ে। সেখানে আমাদের মেয়েদের আমি সবসময় বারবার বলে থাকি যে আমাদের মেয়েদের যে উঠে আসা, এটাই একটা স্ট্রাগল। সেখান থেকে এসে পিটার বাটলার কিন্তু এবারও বলেছেন যে আমাকে সেই ধরনের সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না, যে এই ধরনের সুযোগ সুবিধা পেলে আমরা আসলে বড় দলের বিপক্ষে দারুণ কিছু করে দেখাতে পারি। সেই জায়গা থেকে মেয়েরা এরকম একটা বড় স্টেজে যে 2-0 গোলে এগিয়েছিল, এটা তো আমার কাছে একটা অভাবনীয় সাফল্য। কেন? যখন খেলা হচ্ছিল আমি শুধু বারবার বলছিলাম যে এই মেয়েরা কতক্ষণ থাইল্যান্ডকে ঠেকিয়ে রাখতে পারে। উমা, দেখি এরা কিনা 2-0 গোলে এগিয়ে গেছে। তো এটা কত বড় অর্জন আমাদের, এটা আপনি ভাবতে পারবেন না। কত বছরে আপনি চিন্তা করেন, এই যে বাংলাদেশের ফুটবল খেলা শুরু হয়েছে, তার মধ্যে মেয়েরা এই প্রথম এশিয়ান কাপে, তার মধ্যে জাতীয় দল এবং অনূর্ধ্ব-20 দুটোই এশিয়ান কাপে কিন্তু গেছে। তো এশিয়ান কাপে যাওয়া কিন্তু এত চারটিখানি কথা না। আমরা চলে গেছি বলে আপনাদের কাছে মনে হয়েছে ও মাই গড, আমরা মনে হয় যে সব কিছু জয় করে ফেলবো। এত সহজ নয়। একটা দেশ তাদের কাঠামো ঠিক করে, স্ট্রাকচার ঠিক করে, সব কিছু প্রপারলি করে, তারপরও যেতে পারে না। আর আমরা কোনো কিছু না করেই আমাদের মেয়েরা স্ট্রাগল করে যায়। পিটার বাটলার বারবার বলেছে আমাকে সুযোগ সুবিধা দিতে হবে, একটা মেয়েকে স্ট্যান্ডার্ড লেভেলে খেলানোর জন্য তাকে তৈরি করতে হবে। তো সেটার জন্য তো আমাদের মেয়েদেরকে নানান ধরনের ট্রেনিং দেওয়া দরকার। শুধু মাঠের ট্রেনিং দিলেই তো হবে না। সবাই বারবার বলেছেন এবং পিটার বাটলারও বলেছেন যে সাফে যারা খেলে, সাফে যেই দলগুলোর সঙ্গে খেলা হয়, সেই দলগুলোর সঙ্গে আসলে নার্ভ অতটা শক্ত করে খেলার দরকার পড়ে না। হ্যাঁ, বিশেষ করে বাংলাদেশে। কিন্তু আপনি যখন বড় স্টেজে খেলবেন, আপনি যখন বড় দলের বিপক্ষে খেলবেন, তখন সেই দলের যে চাপ, দর্শকের চাপ, মাঠের চাপ, আন্তর্জাতিক টুর্নামেন্টের চাপ, একটা সিচুয়েশন হ্যান্ডেল করার চাপ, এটা তো অত ছোট মেয়েদের পক্ষে সামলানো সম্ভব না। আর এটা যদি আপনি বারবার প্র্যাকটিস না করেন, বারবার বড় দলের মুখোমুখি না হন, এটা তো হবে না। এই থাইল্যান্ডের সঙ্গেই হেরেছিল, মনে আছে কি না? অনেক গোলের ব্যবধান আমাদের জাতীয় দল। অনেক কিছু তখন বাটলারের বিরুদ্ধে বলা হয়েছে, কিন্তু বাটলার একটা জিনিস বারবার বলেছেন, আপনি যদি সাফের দলের বিরুদ্ধে খেলে 10-0 গোলেও জেতেন, তাতে আপনার কোনো উন্নতি হবে না। কিন্তু আপনি যদি চায়নার বিপক্ষে খেলেন, উত্তর কোরিয়ার বিপক্ষে খেলেন, ভিয়েতনামের বিপক্ষে খেলেন, তারপরে এটাকে থাইল্যান্ডের বিপক্ষে খেলেন, এবং আপনি যদি খেলতে খেলতে চাপ সামলানোটা শিখে যেতে পারেন, সাইকোলজিটা শিখে যেতে পারেন, তাহলে কিন্তু আপনি বড় দলের বিপক্ষে ধীরে ধীরে জেতাও শুরু করবেন। তো আমি মনে করি, হ্যাঁ, আমরা যদি জিততাম তাহলে আমাদের সূচনাটা হতো উড়ন্ত সূচনা। কিন্তু আমরা মাটিতে পা রেখে আগাচ্ছি, এবং পিটার বাটলার যে কী করে যাচ্ছেন এটা আপনারা নিজেরাও ভাবতে পারবেন না। আমি বলবো, মেয়েদেরকে সবাই সাহস দেন, সাধুবাদ দেন। আমার কাছে মনে হচ্ছে কেন যেন যে চায়না পিয়ার এবং ভিয়েতনাম, ওদেরকেও একটা মরণ কামড় বসিয়ে দেবে আমাদের মেয়েরা। সেই অ্যাবিলিটি তাদের খেলার মধ্যে আছে। হ্যাঁ, তাদেরকে শুধু সুযোগ সুবিধাটা দেন ভাই, তাদেরকে প্রপার ট্রেনিং দেন। আমাদের মেয়েদের নিউট্রিশন অবস্থা কী, মেয়েদের দেখলেই বোঝা যায়। অন্যান্য দেশের খেলোয়াড় যারা এশিয়ান কাপে চান্স পেয়েছে, তাদের কাঠামোগুলো একটু দেখে আসেন, তাদের যে সংগঠন, তাদের যে ফেডারেশন, সেটা একটু দেখে আসেন। মেয়েদেরকে কী পরিমাণে সুযোগ সুবিধা দেয়। আমাদের ফিজিও যেতে পারে না, আমাদের কোনো কিছু ঠিক নেই। আমাদেরকে মেয়েদেরকে একটা ভালো হোটেলে পর্যন্ত রাখা হয় না ক্যাম্পে। পিটার বাটলার এটা নিয়েও কিন্তু খোঁচা দিয়েছিলেন মজা করে। তো আমাদেরকে নার্সিং করতে হবে। হ্যাঁ, অনেক দরিদ্র ফ্যামিলি থেকে, পরিবার থেকে ওরা উঠে এসছে, ওদের পুষ্টি নাই শরীরে। ভালো নিউট্রিশন আমাদেরকে করাতে হবে ওদেরকে। এগুলো যদি আমরা করি, তাহলে থাইল্যান্ড কেন, বিশ্বকাপের দলগুলোকেও আমরা হারাবার মতো যোগ্যতা আমার মনে হয় আমরা রাখতে পারি। আমি দেখেছি যখন প্রথম পেনাল্টিটা, এবং আপনি দেখেন যে
থাইল্যান্ড কিন্তু একটা গোলই দিয়েছে, বাকি দুটো কিন্তু পেনাল্টিতে এসেছে, এবং সেটা আমাদের মেয়েদের জাস্ট ওই যে বললাম যে বড় ম্যাচের চাপ সামলাতে পারেনি এ কারণে। হ্যাঁ, আরফিন যখন প্রথম ফাউলটা করে, এবং আপনি দেখেছেন যে আরফিন কিন্তু এর আগে চমৎকার খেলেছে এবং প্রত্যেকটা ট্যাকেল সুন্দর ছিল। এখন সব ট্যাকেল তো আসলে আর সামলাতে পারবে না, এটা ফাউল হয়ে গেছে। যাই হোক, আমি শুধু আরফিনের চেহারাটা দেখেছি যে যখন ওকে ক্লোজে দেওয়া হয়েছে, মেয়েটার চেহারাটা এত কাচুমাচু হয়ে গেছে, সে ভাবছে আহারে আমার জন্য ম্যাচটা হাতছাড়া হয়ে যাচ্ছে, আমি কাঠগড়ায় দাঁড়াচ্ছি। একদমই না, তোমরা এটা একদমই ভাববে না। তোমরা কেউ যদি আমার ভিডিওটা দেখো, আফরিন এবং নবীরন তো আমার একদম প্রিয় খেলোয়াড়। আমি নবীরনের ট্যাকেল দেখে আমার হামজার ট্যাকেলের কথা মনে হয়, বাট কালকেরটা আনফর্চুনেটলি পেনাল্টি হয়ে গেছে। নিশ্চয়ই এখান থেকে ওরা শিখবে। কিন্তু আমি নবীরনকে বলবো, আমি আরফিনকে বলবো, তোমরা অনেক ছোট, তোমাদের সামনে যাওয়ার অনেক পথ বাকি। সুতরাং এখনই নিজেদেরকে অপরাধী ভেবো না। খেলার মধ্যে এরকম অনেক বড় বড় প্লেয়াররা করেছেন, ট্যাকেল করেছেন এবং পেনাল্টি পেয়েছেন, তাতে কিচ্ছু হয় না। তবে হ্যাঁ, যেই ভুলটা করেছো সেখান থেকে শেখো, এবং তোমাদের খেলা অনেক সুন্দর। কোনোভাবেই নিজেদেরকে অপরাধী ভাববে না, সুন্দরভাবে খেলে যাবে। কেন অপরাধী ভাববে তার কারণটা তোমাদেরকে বলে, তোমরা যখন নিজেদেরকে অপরাধী ভেবেছো, যখন ভেবেছো যে আমাদের তো ভুল হয়ে গেছে, তখন কিন্তু তোমরা আর খেলায় ছিলে না, খেলার মধ্যে ছিলে না। এ কারণে কী হয়েছে? এ কারণে তোমরা খেলাটা তোমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। একটা পেনাল্টি হয়েছে, তাতে কি হয়েছে? এটা খেলার অংশ। এটা ভেবে তোমরা যদি মনোবলটা ধরে এগিয়ে যেতে, তাহলে কিন্তু থাইল্যান্ড আর গোল দিতে পারতো না। ঠিক আছে? সুতরাং এই ভুল থেকেই, এবং অর্পিতা বিশ্বাস আমাদের নতুন অধিনায়ক, ও কিন্তু বলেছে যে আমরা ভুল থেকে শিক্ষা নেব। এবং আমি শুধু বলি যে বাফুফেকে দোহাই লাগে, পুরুষের দলে যে সিন্ডিকেট চলছে, সেই সিন্ডিকেট থেকে এই পিটার বাটলার মেয়েদের দলটাকে বের করে এনেছেন। সুতরাং পিটার বাটলারকে রাখেন, তিনি যা চায়, যেরকম করে চায়। আপনি পুরুষ দলকে বাদ দেন, এই দলটাকে নার্সিং করেন, নারীদের দলটাকে নার্সিং করেন। আমি আপনাদেরকে কথা দিতে পারি, আমার কাছে মনে হচ্ছে পিটার বাটলার শুধু এশিয়ান কাপ না, সে বিশ্বকাপেও বাংলাদেশকে নিয়ে যেতে সক্ষম, এবং সে নিতে পারবে যদি আপনারা সেই সুযোগ সুবিধা দেন। সো আমি বলবো, আর একটা প্রশংসা না করলেই নয়, সাগরিকা, ও মাই লাভ, ও মাই গড, ও মাই গার্ল, সাগরিকা অসাধারণ। বাংলাদেশের আপনি যদি জাতীয় দলটা দেখেন নারীদের, ওখানে কিন্তু আমাদের স্ট্রাইকারের অভাব আছে। হ্যাঁ, আমাদের চমৎকার মিডফিল্ডার মনিকা, অনূর্ধ্ব-20 স্বপ্না খেলছে, স্বপ্না, তারপরে আপনার কি বলে এটাকে, মারিয়া, তারপরে আনিকা যুক্ত হয়েছে। হ্যাঁ, তো মিডফিল্ড আমাদের অসাধারণ, কিন্তু আমাদের স্ট্রাইকার নাই প্রপার। বাট আমি সাগরিকাকে বলতে চাচ্ছি যে একটা স্ট্রাইকার আমরা পাচ্ছি, যাকে যদি আপনি বল দিতে পারেন ঠিকঠাক মতো, সে গোলে পরিণত করতে পারে, এবং তার পিছু পিছু আরও একজন রেডি হচ্ছে, আলপি আক্তার। বাংলাদেশের স্ট্রাইকার যে সমস্যা, সেটা কিন্তু দূর হচ্ছে। সুতরাং বাংলাদেশ সামনের 15 বছর, 10 থেকে 15 বছর এই নারী দলটা যে কী দুর্দান্ত খেলবে, এটা আপনারা ভাবতেও পারবেন না। পিটার বাটলার সেটা তৈরি করে দিচ্ছে। সবাই ভালো থাকবেন। পরবর্তী খেলা 4 তারিখ, সম্ভবত ভিয়েতনাম অথবা চায়নার বিরুদ্ধে। আশা করি সেখানেও আমাদের মেয়েরা ভালো খেলবে।